আগে দেখবেন আপনি বিগত সরকার আওয়ামী লীগ সরকার তার কোনো জবাবদিহিতা ছিল না। সেই ক্ষেত্রে কি কোনো জবাবদিহিতা আছে? আপনি যে অন্তর্বর্তী সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হওয়ার পর তিনি কি একবারও জনগণের মুখোমুখি হয়েছেন? একবারও কি তিনি কোনো প্রশ্নের মুখছেন? আপনারা উপদেষ্টা নিচ্ছেন, আপনারা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী নিচ্ছেন বা অন্য যাকেই নিচ্ছেন না কেন, আপনারা কখনো কি তাদের সাথে আলাপ করতেছেন যারা এই আন্দোলনে ভূমিকা রাখছেন? কোন একজন মানুষ জনপ্রশাসন বিষয়ে বিশেষজ্ঞ তাকে আপনি বানালেন খাদ্য উপদেষ্টা। আপনি একজন মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধারণা নাই তাকে আপনি বানিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা। এক একজন উপদেষ্টাকে তিনটা চারটা করে মন্ত্রণালয় দিচ্ছেন, তিনি এখানে যাবেন নাকি ওখানে যাবেন, সাইন করবেন নাকি সিদ্ধান্ত দিবেন। এখানে 12 দফার মধ্যে আমাদের দফা ছিল যে উপদেষ্টা এবং যেটাই করেন না কেন আপনারা, সেই ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের একটা কথা বলতে হবে, একটা অভিমত রাখতে হবে, তাদের সাথে আপনাদের একটা কানেকশন থাকতে হবে। এই যে অন্তর্বর্তী সরকার যে উপদেষ্টা পরিষদ, এখানে তিনজন নতুন উপদেষ্টা যুক্ত হয়েছেন, আপনি জানেন। এর মধ্যে দুজনকে নিয়ে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজন আছেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, তাদের নিয়ে নানা সমালোচনা হচ্ছে, এমনকি তাদের পদত্যাগও চাইছেন অনেকে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি থেকে শুরু করে এবং তাদের পদত্যাগ চাওয়ার বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? শরীফুল হাসান যদি একটু বলতেন। না, ধন্যবাদ। আমি আসলে কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নই। আমি সবসময় বলি যে বাংলাদেশের সংকট আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর সুশাসনের ঘাটতি। আপনি দেখেন, আপনি কি কোনো নিয়ম করেছেন যে আসলে উপদেষ্টাদেরকে বানাবেন কি দিয়ে? ধরেন, কোনো একজন মানুষ জনপ্রশাসন বিষয়ে বিশেষজ্ঞ তাকে আপনি বানালেন খাদ্য উপদেষ্টা। আপনি একজন মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধারণা নাই তাকে আপনি বানিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা। তো আপনার তো দেখেন, একটা মন্ত্রণালয় চালানো, একটা মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান চালায়, এটা কিন্তু খুবই কঠিন বিষয়, এত সহজ না। আপনি তো প্রথমত রাজনীতিবিদদের অনেক দিন রাজনীতি করতে করতে তাদের এক ধরনের যোগ্যতা হয়, কিন্তু অন্য জায়গায় আপনি হইলে কি হতো আপনার? আমরা সারা জীবন দেখেছি অতীতে, যদি আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনি মাথায় রাখেন, বিভিন্ন সময় আপনার 96 সাল 2001, তখন আপনি দেখবেন এই 3 মাস বা 4 মাসের সময় যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতো, ওই সময়টাতে দেশ সবচেয়ে ভালো চলতো। পুলিশ প্রশাসন আইন কানুন অনেক ভালো চলতো, এবং দেখবেন যে যে বিষয়ে এক্সপার্ট তিনি সেই বিষয়ে থাকতেন। এখন আপনি দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে, ধরুন আহ মানে যিনি, আমি যদি স্বাস্থ্যের খাতে আসি, আচ্ছা কিসের বেসিসে কোন যোগ্যতায় তিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন? আচ্ছা কিসের বেসিসে সাখাওয়াত সাহেবকে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতকে বস্ত্র পাঠে দেওয়া হচ্ছিল, আবার এখন কিসের অদল বদল করা হইলো? এই এই যে একজন মানুষের তো বিশেষজ্ঞ লাগে। আপনি প্রথমত একটা মন্ত্রণালয় চালাতে হলে আমি মনে করি যে আমাদের যে 55টা মন্ত্রণালয়, এই প্রত্যেকটা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের উচিত ছিল যে 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 বিষয়ের এক্সপার্ট তাকে দেওয়া। এখন হয়েছে কি, আপনি এক একজন উপদেষ্টাকে তিনটা চারটা করে মন্ত্রণালয় দিচ্ছেন, তিনি এখানে যাবেন নাকি ওখানে যাবেন, সাইন করবেন নাকি সিদ্ধান্ত দিবেন। তার ফলে কিন্তু যে টোটাল বিশৃঙ্খলাটা, এমনিতেই তো নির্বাচিত সরকার না থাকলে সেই বিশৃঙ্খলা হয়, রাজনৈতিক বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা। সেই সময় নেতৃত্বের জায়গাটা আমি পুরো উপদেষ্টা পরিষদে আপনি যদি দেখেন, কিছু মানুষ ছাড়া, আমি বলবো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টা, তিনি পররাষ্ট্র নিয়ে জানেন। আমি মনে করি যে অর্থ উপদেষ্টা, বাকিদের কথাটা সর্বশেষ দুজন আমি বললেন। আমি আসলে বলবো যে সরকার একটু ব্যাখ্যা করা উচিত, তারা কোন কারণে কি যোগ্যতায় কাকে উপদেষ্টা করছে। ধরেন, যদি আপনি যার কথাই বলছেন সংস্কৃতি উপদেষ্টা, যদি আপনি যাকে করেছেন, আমার বোঝা জানার জন্য যে দেশে কি আসলে সংস্কৃতি বোঝার জন্য আহ মানে এই আহ ধরেন আওয়ামী বিরোধী যদি বলি, যারা আগের সরকার তাদের বিরোধী যদি বলি, তাদের মধ্যে কি যোগ্যতার দিক থেকে সংস্কৃতি বোঝানোর জন্য এর চেয়ে বেশি ভালো মানুষ যোগ্য ছিল না? আমি এখন যিনি আছেন মোস্তফা সরোয়ার ফারুকীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। আমি বলতে যাচ্ছি যে ঠিক কোন ক্যাটাগরিতে তাকেই বাছাই করা হলো, বা আপনি কি করে একজন ব্যবসায়ীকে বাছাই করছেন, সেইগুলোর একটা ব্যাখ্যা আগে দেখবেন আপনি। বিগত সরকার আওয়ামী লীগ সরকার তার কোনো জবাবদিহিতা ছিল না। সেই ক্ষেত্রে কি কোনো জবাবদিহিতা আছে? আপনি যে অন্তর্বর্তী সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হওয়ার পর তিনি কি একবারও জনগণের মুখোমুখি হয়েছেন? একবারও কি তিনি কোনো প্রশ্নের মুখছেন? আমরা তো তাকে পাচ্ছি না। এখন পর্যন্ত যে সাংবাদিকদের মুখোমুখি, গণমাধ্যমের মুখোমুখি দেখেন, তাকে আপনি পাচ্ছেন না। তিনি কথা বলছেন তার প্রেস উইং এর মাধ্যমে। কেন তিনি একবার, অন্তত পক্ষে মাসে একবার হলেও তিনি সাংবাদিক গণমাধ্যমের মুখোমুখি হবেন না কেন? এই সৎ সাহসটা আমি মনে করি তার জরুরি। এবং কোন কারণে উপদেষ্টারা কি ক্যাটাগরিতে হচ্ছেন সেটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু নানান প্রশ্ন উঠবে, এবং আপনি কিন্তু তখন বিতর্কের মুখে পড়বেন। এবং আমি দেখছি, আপনি যদি দেখেন 4 মাস আগে এই অন্তর্বর্তী সরকার বা ছাত্রদের, সারা দেশের মানুষের যে আস্থা ছিল,
আপনি এখন যদি দেখেন সেই আস্থা দিন দিন কমছে, যেটা কিন্তু আমি মনে করি খুব ভয়ঙ্কর বিষয়। আস্থাহীনতা যদি তৈরি হয়, জবাবদিহিতা যদি না থাকে, তাহলে কিন্তু চেয়ার খুব খারাপ জিনিস আমাদের দেশগুলোতে। কারণ জবাবদিহিতা থাকে না, যে যার মতন করে পপুলার সিদ্ধান্ত নেয়। আপনি কোনো একজন মন্ত্রণালয় আছে, তিনি জনপ্রিয় সিদ্ধান্ত নিচ্ছেন, দেখানোর সিদ্ধান্ত নিচ্ছেন, আদৌ তাতে কি মানুষের জীবনের পরিবর্তন? আপনি যদি বলেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা গত 4 মাসে কি এমন পরিবর্তন হয়েছে যেটা অতীতে অন্যায় ছিল, স্বরাষ্ট্রে অতীতে যা হতো তার বাইরে কি ইতিবাচকটা এখন হচ্ছে? আপনাকে তো বলতে হবে সরকারকে যে আগে এই এই সংকটটা ছিল, মানুষ পরিবর্তন চেয়েছিল, আমরা এইটা করছি, সামনের দিনগুলোতে আমরা এই কাজগুলো করব। আপনি সংস্কারের নামে নানান কারণে আপনি যদি ভাবে আপনি অনন্তকাল বলতে থাকবেন, এই যে জবাবদিহিতা নেই, এবং সেজন্যই আপনি বলছেন কি যে আমাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, এই সরকারকে নিয়ে প্রশ্ন করা যাবে না। পৃথিবীর কোথাও কি মানুষ জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারে? আমি মনে করি এই জবাবদিহিতার আওতায় মানুষকে প্রশ্নের মুখোমুখি হওয়াটা আসলে খুব জরুরি, যেটার আমি আসলে ঘাটতি এখন দেখতে পাচ্ছি। জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমি একটু সাকিন সাহেব আপনার কাছে একই বিষয়ে নিয়ে যেতে চাই। এই যে নতুন 3জন উপদেষ্টা যারা যুক্ত হলেন উপদেষ্টা পরিষদে, তাদের বিষয়টি আসলে আপনার কেমন, এই ব্যাপারে আপনার মতামত কি আসলে, এই বিষয়টি জানবো। সাথে আমি একটু যোগ করি আপনাকে যে বিষয়টা, আপনি কি মনে করেন আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে আন্দোলনে ছিলেন, আপনি সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তখন আপনার বিশ্ববিদ্যালয়ে, অন্তর্বর্তী সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু এখন 3জন উপদেষ্টা আছেন যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আসলে একদম ফ্রন্ট লাইনে ছিলেন। যদি আমরা বলি মাহফুজ আলম, উনি একদম ফ্রন্ট লাইনে না থাকলেও তিনিও এর সাথে একদম জড়িত ছিলেন। এছাড়া নাহিদ ইসলাম আছেন, আসিফ ভুইয়া আছেন, তারা আছেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, তারপরও এখন আমরা যে পরিবর্তন অথবা যেই বিষয়টা অনেকের চোখে লাগছে সেটা হচ্ছে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে সম্পর্কের জায়গাটি। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই এক পর্যায়ে আন্দোলন করতে যে ছাত্র জনতা আন্দোলন করে বিগত সরকারের পতন ঘটিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কি দূরত্ব তৈরি হচ্ছে? এই বিষয়টা কি আপনার কাছে মনে হচ্ছে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিইনি। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে উপদেষ্টা নিয়ে। দেখেন, আপনারা উপদেষ্টা নিচ্ছেন, আপনারা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী নিচ্ছেন বা অন্য যাকেই নিচ্ছেন না কেন, আপনারা কখনো কি তাদের সাথে আলাপ করতেছেন যারা এই আন্দোলনে ভূমিকা রাখছেন? করতেছেন না। আপনারা কাদের সাথে আলাপ করে এই উপদেষ্টাগুলো নিচ্ছেন আমরা এখনো জানতেছি না। আপনারা এর আগেও যে উপদেষ্টাগুলো যারা এই সরকার অ্যাড করছে, নিজেরা নিজেরা নিজেদের মতো করে নিজেদের চিন্তা নিজেদের ডিসকাশন করে ওনারা উপদেষ্টা নিচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অনেক পোস্টের এবং সব জায়গায় সম্পৃক্ততা রয়েছে। তো সাকিন সেটা সাহেব, ব্যাখ্যা আমি কি, একটা যেটা প্রশ্ন শরীফুল করতে ভাই চাই। বললেন। সাকিন সাহেব, হ্যাঁ, ঠিক এই জায়গায় এই যে বললেন যে আমাদের সাথে আলোচনা করে, অথবা মানে আলোচনাটা অন্তর্বর্তীকালীন সরকার কার সাথে করবে আপনি বোঝাতে চাচ্ছেন? অবশ্যই আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের সাথে, আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছি, যারা ফ্রন্ট লাইনে ছিলাম, যারা এই দেশ গড়ার জন্য আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় পার্টিসিপেশন আপনি কোথায় দেখতেছেন? দেশ গড়াতে আমাদের বা রাষ্ট্রেও কোনো কাঠামোতে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত আপনি দেখছেন? বেসরকারি বিশ্ববিদ্যালয় আপনি না হয় বাদ দিলেন, আপনি কোনো মাদ্রাসার অন্তর্ভুক্তি দেখছেন? কেন কোনো নেই ছাত্র কলেজের সাকিন অন্তর্ভুক্তি সাহেব, দেখছেন? কেন দেখেন নেই? নাই। কেন কেন হচ্ছে না? এটা এটার প্রশ্ন আমার নিজেরও। কেন হচ্ছে না? কারণ তারা আমাদের সাথে যোগাযোগ করছে না। তারা আপনারা আন্দোলনের যোগাযোগ সময় ঠিক আছে করেছেন? তোমরা যাও, তোমরা আপনারা যোগাযোগ করেছেন সাকিন সাহেব? আপনি অবশ্যই একটু খবর নিয়ে দেখবেন সব জায়গায়, মানে আমরা মানে যোগাযোগ করার জন্য আমরা অলওয়েজ নক দিয়ে থাকি। এক পর্যায়ে আমরা এখন ধৈর্য হারাই ফেলছি। আমি জানি না আপনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 12টা দফা আপনি দেখতে পেয়েছেন কিনা। ওইখানে 12 দফার মধ্যে আমাদের দফা ছিল যে উপদেষ্টা এবং যেটাই করেন না কেন আপনারা, সেই ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের একটা কথা বলতে হবে, একটা অভিমত রাখতে হবে, তাদের সাথে আপনাদের একটা কানেকশন থাকতে হবে। আপনারা নিজেদের মতো করে আপনারা হচ্ছে উপদেষ্টা নিচ্ছেন, নিজেদের মতো করে সবকিছু করে যাচ্ছেন, এই জিনিসটা আসলে কিন্তু উচিত না। তো এই কারণে হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা অনেক বেশি বিব্রতিকর অবস্থায় আছি। কারণ আমরা যারা আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলাম বা সামনের মুখ হিসেবে ছিলাম, তারা এই বিষয়গুলো আসলে হচ্ছে আমরা মানে আমরা নিজেদেরকে খুব বৈষম্যের শিকার হচ্ছে মনে হচ্ছে। যে বৈষম্য আন্দোলনের মধ্যে আমরা ছিলাম সেই বৈষম্যের শিকার এখন আমরা নিজেরা পড়ে গেছি। জি, এবং আমি পরে যে প্রশ্নটি করেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্কে কোনো ধরনের দূরত্ব তৈরি হচ্ছে বলে আপনি দেখতে পাচ্ছেন কিনা, অথবা আপনার মনে হচ্ছে কিনা? এখন পর্যন্ত তো আমি দূরত্ব তো অনেকটাই দেখতে পাচ্ছি। এখন এরকম দূরত্ব যদি চলতে থাকে তাহলে সামনে কি হবে ঠিক আমি ঠিক জানি না। কারণ হচ্ছে আমরা কোনো কিছু জানতে পারতেছি না, দেশ রক্ষার বা দেশের
ও কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধুমাত্র ডিসিশন গুলো শুনতেছি। তো এগুলো তো আসলে খুবই দুঃখজনক। জি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন সাকিন সাহেব, শরীফুল হাসান আপনার কাছে যদি একটু আসি, এই যে অন্তর্ভুক্তির যে বিষয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলেন তাদেরও প্রতিনিধি আছে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আছে, মাদ্রাসার আছে, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন প্ল্যাটফর্ম, বেশ কিছু প্ল্যাটফর্ম আমরা 5ই আগস্টের পরে আরও হতে দেখেছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অথবা বিভিন্ন সংঘবদ্ধভাবে। তাদের সাথে আলোচনাটা আসলে রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন বা প্ল্যাটফর্মগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ কতটা বাড়ানো উচিত, তাদের আরও বেশি আলোচনা পরামর্শ নেওয়া উচিত কিনা, একই সাথে এই যে আপনি যেটি বলছিলেন যে উপদেষ্টাদের যে নিয়োগ দেওয়া হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি যে কথাগুলো বলছিলেন, আপনার কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার কোন ক্রাইটেরিয়াগুলোর উপরে আসলে তাদেরকে নিয়োগ দিচ্ছে? না, ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মানে আমি অনেককেই দেখতে পাচ্ছি যে যা যে বিষয়ে বিন্দুমাত্র কোনো ধারণা নেই এমন অনেককে উপদেষ্টা করা হয়েছে। তো সেই জায়গাটাতে নিয়ে আমি মনে করি তার পক্ষে আসলে ভালো কোনো অনেক কিছু হয়তো করা সম্ভব না। আর একটা জিনিস যেটা আপনি বলছেন, মানে সেই জন্যই আমি বলছিলাম একটা ক্রাইটেরিয়া বা আপনি বলছেন জবাবদিহিতাটা, যে সরকারের পক্ষ থেকে কিন্তু হয় কি, ধরুন আপনি ঠিক করছেন কাউকে উপদেষ্টা করবেন, হয় আপনি যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলেন, যেটা আমাদের সাকিন বলছিলেন, আপনার যদি মনে থাকার কথা জুলাইয়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর আহ, যখন আপনার কি হবে, মানে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা আসলে পুরোটাই কিন্তু যদি শিফট করলো, আমি তখন নিজেই ঢাকার বাইরে মানে একেবারে আমি ঘুরে ঘুরে দেখেছি বলেই বলতে পারি। মানে জুলাইয়ের মাঝামাঝিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আপনার তারাবাড্ডায়, তেজগাঁয়ে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এই ছেলে মেয়েগুলোর কারণে কিন্তু তারা, আমি বলবো যে যেটা শাহবাগ কেন্দ্রিক যেটা ছিল সেটাকে যে পুরো ঢাকা শহরে ছড়িয়ে যারা দিল, বা রংপুরের বলেন আপনি, সেই ছাত্রদের আপনি যে ভয়েসটা, আমি তো সেটা মিসিং দেখতে পাচ্ছি, যেটা সাকিন বললো। এখন প্রশ্নটা হচ্ছে আবার এটাও মানতে হবে, আপনি হয়তো 15, 20, 25, 30 জনের উপদেষ্টা করতে গেলে আপনি হয়তো সব প্রাইভেট ইউনিভার্সিটি, সব বিশ্ববিদ্যালয় করতে পারবেন না। সেই জন্য উপায় কি ছিল, আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হয়তো একজন প্রতিনিধি নিতে পারতেন। আবার কৌশলে যেহেতু নারী নাই, আপনি যদি ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে নারী দেন, তাহলে তিনি একই সাথে নারী হয়ে যায়, আবার তিনি একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে। এরকম কৌশল করলে কিন্তু জলপথ মানে আপনার অনেক বেশি পার্টিসিপেটিভ অ্যাপ্রোচ হতো। এবং আরেকটা জিনিস হলো জানানো, ধরেন যদি আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে আপনার যারা ওই সময় আন্দোলন করলো তাদের একটা প্রতিনিধি করে যদি আপনি একদিন বসেন, মাসে একবার হলে বসেন যে আমরা এই করছি, আমি অন্তত পক্ষে নাহিদ, আসিফ, তারা যদি বসতো, কারণ আমি মনে করি এখন পর্যন্ত যে কোনো প্রবীণ উপদেষ্টাদের চেয়ে আমি মনে করি যে নাহিদদের গ্রহণযোগ্যতাটা এখনো অনেক বেশি। এবং আমি মনে করবো যে আমাদের অনেক ম্যাচিউর 50, 55, 60, 70, 80 বছরের উপদেষ্টারা, তারা যে ম্যাচুরিটি পরিচয় দিচ্ছেন, আমি বলবো যে তার চেয়ে অনেক তুলনামূলকভাবে আমি মনে করি আমাদের তরুণরা কিন্তু অনেক, আমি বলবো ম্যাচুরিটি পরিচয় দেয়। সেক্ষেত্রে তরুণরা যদি এই ছেলে মেয়েদের সাথে বসতো, কথা বলতো, এবং প্রতিটা উপদেষ্টা কথার সময় যদি একটু ঠিক করে দেওয়া যে কোন কারণে কাকে কেন উপদেষ্টা মানে দেয়া হবে, বেশ জিনিসটা মূলত ঠিক সহজ না। কারণ একজন মানুষের যেখানে বলি স্বাস্থ্য খাতে যদি ধারণা না থাকে, বা আপনি যদি 3-4 মাস পরেও দেখেন যে স্বরাষ্ট্রের পরিস্থিতি পরিবর্তন না হয়, তাহলে আপনি করবেন কি? আপনি নিশ্চয়ই পরিবর্তন চাইতে হলে আপনি যোগ্য আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এখন যিনি স্বরাষ্ট্র আছেন তার চেয়ে তো সাকত সাহেব হয়তো ভালো করবেন, কিংবা আমি মনে করি তার চেয়ে তো নাহিদও ভালো করতে পারতেন। আপনি যখন কাউকে দিয়ে হচ্ছে না, আপনার তো এই পরিবর্তনটা আনতে হবে। আমি সেই যে ছাপটা, পরিপক্কতা একটা ছাপ, যে জনগণ যে পরিবর্তনটা চেয়েছিল, জনগণের যে সাধারণ ভাষা, সেইটার আমি ঘাটতি বা অন্যরকম দেখতে পাচ্ছি। কিন্তু আমি মনে করি যে আসলে 3-4 মাসে সমস্ত কিছু হয়ে যাবে, রাতারাতি 15 বছর বা 53 বছর অনিয়ম, সেটাও হয়তো সম্ভব না। কিন্তু চলাটা, আপনি ঠিক পথে আছেন কিনা, সেই জায়গাটাতে আমি বলবো জবাবদিহিতা। আমি আমি দেখছি যে পুরোনো আমলের চেয়ারের যে আচরণটা করতো, আমি বর্তমানের চেয়ারের আচরণগুলো আমি ঠিক একই রকম ভাবেই দেখতে পাচ্ছি, একই রকমের ভাষা দেখতে পাচ্ছি, যেটা আসলে ভীষণ দুঃখজনক। জি, শরীফুল হাসান, এবং আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখি। সেটি হচ্ছে যে আমি যেমন অনুষ্ঠানের শুরুতে কয়েকটি তথ্য দিচ্ছিলাম, সেখানে আছে যে কমিটি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে 5 জন আহত হয়েছেন। এই বিষয়টিতে যদি আমরা দেখি, এবং এর আগেও আমরা বিভিন্ন রকমের ঘটনা দেখতে পেরেছি, সব মিলিয়ে আমি যদি একটু বলি, আপনার কাছে প্রশ্ন রাখি,
আপনার কি মনে হয় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি, তাদের ভেতরে বিভিন্ন জায়গায় হতে পারে যে তাদের ভেতর ক্ষমতা কেন্দ্রিক এক ধরনের দ্বন্দ্ব আছে বা চলছে, এমন কিছু কি আপনার কাছে ধরা দিচ্ছে কিনা? না, আমি একটু মানে মজা করেই কথাটা বলি। আপনি জাতীয় পার্টি একই সঙ্গে সরকারি দল এবং বিরোধী দলে ছিল, তো আপনি তার পরিণতিটা দেখেছেন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তারা সরকারে নাকি বিরোধী দলে? আপনি একই সঙ্গে আপনার প্রতিনিধিদের সরকারেও আছেন, আবার একই সঙ্গে আপনি বিরোধী দলে করছেন। এটা কিন্তু খুব দুঃখজনক। আমি মনে করি যে ছাত্ররা হয় পুরো উপদেষ্টা পরিষদ ছাত্র নেতৃত্বরাই করতে পারতো, যেহেতু এই আন্দোলন ছাত্র নিয়েছে। ছাত্ররা তারা হয়তো মন্ত্রণালয়গুলোতে এক্সপার্ট রাখতে পারতো, ছাত্র প্রতিনিধিরা আমি মনে করি তারাই তো দেশ চালাতে পারতো। কিংবা ছাত্ররা পুরোটাই সরকারে না থেকে আপনি এক্সপার্ট লোক যদি থাকতো, ছাত্ররা জবাব দিত, একটা শ্যাডো গভর্নমেন্ট, তারা বলতে এটা ঠিক হয় না, এটা ঠিক হয়। আপনি সরকারেও থাকতে চাইছেন, আপনি সচিবালয়ে যাচ্ছেন, রাজপথেও থাকছেন, আপনি একই সঙ্গে উপদেষ্টা আবার একই সঙ্গে বিরোধী দল। এরকম যখন হয় তখনই কিন্তু এই মারামারি আন্দোলন কিন্তু খুব ভীষণ দুঃখজনক। আপনি যাকে যে কারণে গালি দিচ্ছেন, আপনি গালি দিচ্ছেন একই সঙ্গে সরকারি বিরোধী দলে থাকা যে আপনি নিজে আবার সেই আচরণ করছেন। আপনি গালি দিচ্ছেন আগে আইন ঠিক মতো চলেনি, আপনি এখন আবার আইনকে নিজের মতো ব্যবহার করছেন। আপনি গালি দিচ্ছেন পুলিশ আগে রাজনীতিকরণ করছে, আপনি আবার পুলিশকে দিয়ে একই কাজই করাচ্ছেন। আপনি বলছেন দলীয় কাজ খারাপ, আপনি আবার দলীয় নিয়োগের ক্ষেত্রে দলই দিচ্ছেন। মানে তাহলে কোন অন্যায়টার হচ্ছে? আপনি আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসাটা বা জামাত আসাটা কি পরিবর্তন, নাকি যোগ্যতা, মেধা, সততাটাই দেখাটাই পরিবর্তন? আমি মনে করি যে আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্রে দেখা উচিত যে মানুষটা যোগ্য, সৎ কিনা। এবং আমি একটা জায়গায় ভীষণ দ্বিমত আমার, যে আপনি সচিব, ডিসি, বিচারক নিয়োগের ক্ষেত্রে একজন মানুষ সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর তার পরিচয় হতে পারে না আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই পরিচয় হতে পারেন না। তার এই পরিচয় হবে তিনি রাষ্ট্রের কর্মচারী বা তিনি বিচারক। এই রাজনৈতিক পরিচয়ের কারণে সে যেন কোনো বাড়তি সুবিধা পেতে পারেন না, আবার তার অন্তরায় হতে পারেন না। তার বদলে আমাদের মেরিটোক্রেসি মানে মেধাকে প্রাধান্য যদি হয়, আমরা বৈষম্য বিরোধী মানেটা হচ্ছে মেধাকে আপনি প্রাধান্য দিবেন কোটার বিরুদ্ধে। কিন্তু ভীষণ দুঃখজনক হলো আমাদের সরকারি চাকরি বলেন বা আপনি অন্তর্বর্তী সরকারের বলেন, মেধার যে চর্চা, যোগ্যতার যে চর্চা। আমি যেহেতু অনেক বছর জনপ্রশাসন, পিএসসি নিয়ে সাংবাদিকতা করেছি, লেখালেখি করি, আজকেও আমি লিখেছি, আমি ঠিক দেখতে পাচ্ছি আগে আওয়ামী লীগ তার লোকদের দিয়ে পুলিশ বিচার বিভাগকে পরিবর্তন করতো, তার লোকদের প্রশাসনে বসাতো। এখন তার ঠিক উল্টোটা হচ্ছে। তার মানে আগে যেটা যদি এটাই খারাপ হয়, তার বিরুদ্ধে যদি জনগণের প্রতিবাদ হয়, আজকে থেকে 15-20 বছর পর আজকে যে কাজগুলো হচ্ছে আমি বলছি ঠিক একইভাবে প্রশ্নের মুখোমুখি হবে। তার মানে রাষ্ট্রের যে পরিবর্তন, ভালো বা মন্দের আচরণ মানে পার্থক্যটা করা, সেই কাঠামোটা আমরা করতে পারছি। আমি মনে করি যে সরকারের কাজ ছিল না যে আপনি কাকে রাজনৈতিক কারণে ডিসি করবেন, বরং আপনি যদি জেলা প্রশাসক বা সচিব নিয়োগের একটা কাঠামো করেন যে এই ক্রাইটেরিয়ার মধ্যে হবে, জি। বিচারক যে এই ক্যাটাগরি করবে, সেই জায়গাগুলো হচ্ছে না। তদবির, যোগাযোগ, এবং আপনি দেখতে পাচ্ছি যে আমরা উপদেষ্টাদের তদবির, ওর পরিচিত ওর পরিচিত। এবং আমি আরেকটি কথা বলে শেষ করি, আমরা যে শিক্ষা ব্যবস্থা, আমরা যে জায়গায় দেখেছি গত 20, 25, 30, 40, 50 বছর, তাতে আপনি সংবিধান যদি 100 বারও পরিবর্তন করেন, ক্ষমতার অদবদ যদি 100 বারও হয়, তাহলে আপনি এই ছাত্রলীগ, বৈষম্য বিরোধী, বিএনপি এদের মধ্যে এরকম মারামারি ক্ষমতা দেখবেন। কারণ সভ্যতা, ভব্যতা, দেশ, রাষ্ট্র, মানুষ, এগুলো প্রাধান্য পাওয়ার চেয়েও প্রাধান্য পাচ্ছে ব্যক্তি স্বার্থ, জি। প্রাধান্য পাচ্ছে আমার পরিচিত কিনা, প্রাধান্য পাচ্ছে আমার ওই জেলার কিনা। জি, মানে শরীফুল বাংলাদেশটা হাসান। ওই একই ভুল পথে চলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।